বন্ধুরা তোমরা অনেকেই কমেন্টস করেছো, আমি দেখেছি। আর তোমরা কমেন্টস করার আগেই মেসেঞ্জারে আমাকে একজন পাঠিয়েছে অলরেডি পূজা যে ভিডিওটা করেছে সেই ভিডিওটার মানে স্ক্রিনশটটা পিকটা আর কি পাঠিয়েছে। আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপরে আমি তোমাদের সবটা বলবো। তো তার আগে বলতে চাই, বেশি বড় ভিডিও করবো না, খুব ছোট্ট একটা ভিডিও করবো, যেহেতু তোমরা কমেন্টস করছো যে পূজা ভিডিও দিয়েছে দিদি দেখো দেখো। আর পূজা যেহেতু আমাকে রিলেট করে ভিডিওটা করেছে, মানে ওই পুরো ভিডিওর উত্তরটাও আমাকেই দিয়েছে। যাই হোক, সত্যি কথাগুলো বলেছে, সমস্তটাই তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার করব, সব কথাই বলতে এসেছি। তার আগে বলতে চাই, শরীরটা প্রচণ্ড খারাপ, ভীষণ মানে কোমরে ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি না, প্রচণ্ডই খারাপ, শুয়েছিলাম। তো ভাবলাম একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে তারপরে আর আজকে তো আর ভিডিও করবো না। আর ভিডিও কালকে যদি সুস্থ থাকি অবশ্যই করব, জানি না, কারণ কোমরের যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা, মানে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। বোধ হয় রাত্রিবেলা আমাকে পেন কিলারই খেতে হবে, তাছাড়া আর এই পেনটা থেকে আর রিলিফ পাওয়ার কিছু নেই। যেহেতু টেস্ট করতে দিয়েছে, এখনও রিপোর্টস মানে আজকে ডাক্তার দেখিয়েছি, কিছু টেস্ট মানে আজকে এক্সরে হয়েছে, কালকে কিছু টেস্ট হবে, তারপরে ডাক্তার দেখবে সামনেই বুধবার। তার আগে খুব সমস্যা হলে হোয়াটসঅ্যাপ করতে বলেছে, এটাই। যাই হোক, সেগুলো পরের কথা। তো পূজা আজকে ভিডিও করলো, ভিডিও শুরুটা করলো, ওকে কেউ কমেন্টস করেছে ওর মেয়েটিকে অনাথ আশ্রমে দেওয়ার জন্য। প্রথমত এই ধরনের কমেন্টস কেউ করেনি, কেউ করবেও না। সে মা যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তার যখন আরও লোক আছে, বিশেষ করে বাবা আছে, তাকে বলবে, সেই বাচ্চাকে বলবে অনাথ আশ্রমে দিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে পুরো একদম গেম প্ল্যান। ভিডিওটা মানে থাম্বনেলটা দেখেছো তো, মানে ও নাকে নল দেওয়া, ব্যান্ডেজ করা, সেই আগে যে ওর ক্যান্সার হয়েছিল সব সেগুলো সব তুলে নিয়ে এসে এমনভাবে থাম্বনেলটা রেখেছে যে মানে দেখে মনে হবে যে বিশাল কিছু অবস্থা। আমি ভেবেছি ও হসপিটাল অ্যাডমিট, ওর আবার কোনো ওটিফটি হচ্ছে বোধ হয়। আমি দেখে মানে অবাক হয়ে গেছি। তারপরে ভেতরে গিয়ে দেখলাম সুস্থ স্বাভাবিকভাবে মাঠে মানে পার্কে বসে সুন্দরভাবে ধীর স্থির মস্তিষ্কে সুন্দর একটা লোকেশনে, যেখানে ওর হাজব্যান্ড আর ওর মেয়েটি নেই, অন্য সাইডে খেলছে মেয়েটি, সেখানে বসে ও ভিডিও করলো এবং প্রথমে কিছু ডায়লগ দিল বাচ্চাটিকে অনাথ আশ্রমে। পুরো মিথ্যা কথা বলেছে, আমি তোমাদেরকে বলছি, কারণ যখন বাইকটা বন্ধক রাখবে বলেছিল ওটাও পুরো ডুপ্লিকেট মিথ্যে কথা। কারণ বাইকটা ওর কাজ নেই, কেন কাজ নেই আমি তোমাদেরকে আজকের ভিডিওতেই ক্লিয়ার করেছি। ও পুরো মিথ্যা কথা বলেছে। এবার আমি কিছু উত্তর পূজাকে দেবো। অনেক বড় বড় ডায়লগ মারলি না এখানে এসে, যে আমি যদি স্বামীর পাশে দাঁড়াতে পারি কিছু করে, এই প্রফেশন থেকে তো আমি যাব না, কেন যাব? এই প্রফেশনটা আমি করতে এসেছি, আমি আমার স্বামীর পাশে দাঁড়াবো। আমি যদি আমার রোগের কিছু চিকিৎসা করতে পারি, এখান থেকে ইনকাম করে যদি স্বামীর পকেটে কিছু দিতে পারি। প্রথমত তোকে একটা কথা বলি, স্বামীর পাশে দাঁড়ানোটা সব থেকে ভালো কথা, এটার মধ্যে কোনো নোংরামি নেই। আর এটা দাঁড়াতে পারবে না কে বলেছে তোকে? কে বলেছে রে যে তোকে সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে হবে? কে বলেছে? কেউ বলেছে? নিজের মন মতো সব কথা বলছিস, পুরো কপি করছিস বৌদিকে, পুরো কপি দেওর বৌদিকে। দেওর বৌদি ওই টাইমে যা যা বলেছিল, তোমাদের কি মনে আছে? যেই সময়টাতে আমরা দেওর বৌদিকে এক্সপোজ করা শুরু করেছিলাম, তখন পূজাও কিন্তু খুব দেওর বৌদিকে নিয়ে কয়েকটা ভিডিও করেছিল। ওদের ভিডিও ফুটেজ আর কি, ফুটেজ না মানে ওদের পিকগুলো ইউজ করে করে তারপরে তো ওকে স্ট্রাইক মারার হুমকি দেওয়া হয়, চ্যানেল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, সেগুলো পরে ও কিন্তু অনেকগুলো ভিডিও করেছিল। আর ওই মুহূর্তে ওর একটা মানে থাম্বনেল স্ট্রাইকও আসে, এবং সেই স্ট্রাইকটা কেন এসেছিল তোর মনে আছে তো? তোর মেয়ের জন্য ব্লাড দেখিয়েছিল, থাম্বনেল স্ট্রাইক করেছিল তো তোর সেটা মনে আছে তো? এখনও তুই সেই একই ব্লাড খেলা খেলছিস। যাই হোক, ভালো করছিস, খেলছিস, জেনে বুঝে খেলছিস। যেটা আমি বলতে চাইছি, ওই মুহূর্তে কিন্তু পূজা বলেছিল একটা কথা, যে তোমরা ক্যান্সার মানে বোঝো, যেহেতু ও ক্যান্সার সার্ভাইভার, ও ক্যান্সার তো কিছুটা বোঝে, যে লিম্ফোমার তো বিষয়টা বোঝে, ক্যান্সার কি হতে পারে সেটা তো বোঝে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিল যে ক্যান্সার পেশেন্টদের কি হয় কি না হয়, তখন ওই মুহূর্তে দেওর বৌদিকে বলেছিল এই কথাগুলো, এবং ভিউয়ার্সের উদ্দেশ্যেও বলেছিল যে তোমরা এদেরকে বিশ্বাস করছো, এদেরকে এত ভিউজ দিচ্ছ, এরা লাখ লাখ টাকা ইনকাম করছে, অথচ আমাকে তোমরা কেউ দেখছো না। এরপরে আমিও কিন্তু এদের মতোই নাটক করা শুরু করবো। এবং তারপর থেকেই পূজার ক্রমশ, যখন দেওর বৌদি অলরেডি এক্সপোজ হয়ে যায়, আর সেই মুহূর্তটা থেকেই পূজা কিন্তু এইভাবে বেড়ে উঠেছে। মানে ও ক্লিকবেট খেলা শুরু করেছে এবং মিথ্যাচারিতা শুরু করেছে। তো তোকে বলি, তুই বরের পকেট ভরার কথা বললি না, যে বরের পাশে দাঁড়াতে চাই, বরের পাশে যদি তুই অনেস্টলিভাবে দাঁড়াস, তাহলে সত্যি তোকে স্যালুট জানাবো। তবে অন্যের পকেট কেটে, মিথ্যা কথা বললে অন্যের পকেট কেটে নিজের বরের পকেট ভরাটাকে পাশে দাঁড়ানো বলে, জালিয়াতি বলে। বুঝতে পেরেছিস? তোকে বোঝাতে নিশ্চয়ই পেরেছি। তুই যদি আজকে ভদ্রভাবে ভিডিও করে বরের পাশে দাঁড়াতিস, বাড়ি গাড়ি তুই লাক্সারিয়াস করতিস, প্রচুর মানুষ করে, কয়েক লক্ষ টাকা এখান থেকে আর্ন করে, প্রচুর ক্রিয়েটার্স আছে, তোকে কে কি বলতো? কেউ কিছু বলতো? এই যে ম্যান্ডি যেটা করেছে, তারপরে ম্যান্ডি নিজে স্বীকারও করেছে, ম্যান্ডিকে নিয়ে আমরা ট্রোলও করেছি, স্বীকার করেছে, ওর পরেও কথা বলেছি। তুই স্বীকার কর তুই মিথ্যাচারিতা করেছিস। তুই তো আজকেই বললি, তুই বললি না
তুই অন্যের পকেট কেটে তোর বরের পকেট ভরতে চাইছিস এবং সেটাকে বলছিস যে আমি এইটা আমার প্রফেশন, আমি তো এখান থেকে সরতে পারবো না। তোকে কেউ বলেছে এখান থেকে সরতে? তোকে এখান থেকে কেউ সরতে বলেনি, কিন্তু তুই এই নোংরামি এখানে করতে পারবি না। ইউটিউবটা তোরও নয়, আমারও নয়, তো আবার তোর আমার সবার, সমগ্র পাবলিকের। তুই যখন এখানে স্ক্যানার দিচ্ছিস আর বারবার ভিডিও তো বলছিস এই শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, বাচ্চাটা কোথায় থাকবে, আমার সব শেষ, তাহলে তুই যখন রোগটা এখানে বলছিস তোর ব্রেস্ট ক্যান্সার, তোর কি ফাইব্রয়েড, তোর এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, তাহলে তার প্রমাণ দেখানোর দায় তোর। বিশেষ করে তুই স্ক্যানার দিয়েছিস, তাহলে তোকে প্রুফ দেখাতেই হবে। তুই ওই ভিডিওটা ডিলিট করলি কেন? আর এখন আমি দেখলাম তুই ওই ভিডিওটা শুধু নয়, তুই প্রচুর ভিডিও ডিলিট করেছিস ইউটিউব থেকে, প্রচুর ভিডিও ডিলিট করেছিস। শুধু ইউটিউব থেকে না, ফেসবুক থেকেও অনেক কিছু ডিলিট হচ্ছে। ফেসবুকের গল্পে আমি আসছি, দাঁড়াও একটু আসছি। তো তুই যে এই যে ডিলিট করলি, কেন করলি? ওই সব ভিডিওগুলো যেখান থেকে আমি প্রমাণ তুলেছিলাম সেই সব ভিডিওগুলো কেন ডিলিট করলি? আগে সেই উত্তর দেখ। তুই তো সব অনেস্ট। তুই যে এত বড় বড় কথা বললি না, এত বড় বড় কথা তুই ভিডিও তো বলে গেলি যে তুই এখানে কাজ করবি, এখানে তুই যেমন কাজ করবি আমিও কাজ করবো। তারপর তুই কি বললি? যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। এই কথাটা দেওয়ারের কাছ থেকে আর বৌদির কাছ থেকে শিখেছিস, তাই না রে? যাক ভালো ভালো জিনিস নিয়েছিস। রতনে রতন চেনে, ড্যাশ চেনে কচু। তোর পরিস্থিতি হচ্ছে তাই। তো যেটা বলতে চাইছি যে যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। তোমরা স্কিপ করে যাও, তোমরা ব্লক করে দাও। কেন রে? তোর কথা অনুযায়ী নাকি? তুই নোংরামি এখানে দিবি, ছড়াবি, আর আমরা সেই আবর্জনা পরিষ্কার করে দায়িত্ব নিয়ে বসেছি নাকি? তোকে নোংরামি হাঁটাতে হবে। তুই ভিডিও কর, তুই থাক, তোকে কেউ এখান থেকে যেতে বলেনি। আর যদি ফাদ্দার দেখেছি রোগ নিয়ে তুই নাটক করেছিস, স্ক্যানার সব তুলে দিয়েছে ওয়াইটি থেকে, একটাই মাত্র আছে, আমি দেখে আসলাম ইয়েতে কমিউনিটিতে, সব তুলে দিয়েছিস, একটাই আছে, ওই একটাও তুলবি। বুঝতে পেরেছিস তো? আর যদি না তুলিস, যদি মনে করিস যে না তোর এটা ন্যায্য প্রাপ্য, তাহলে পরে তুই এখানে ডকুমেন্টস শো করবি। দুটোর একটাও যদি না করিস, ওই যে কেসের কথা বলেছি, তুই কেস নিয়েও আজকে বললি যে তোর হেটার্সটা তোর পেছনে কিভাবে লেগেছে। এর আগে প্রিভিয়াসেও তোর পেছনে লেগেছিল ফেসবুকে, যখন তুই ক্যান্সার নিয়ে লড়ছিলি, তোর নামে কেসও হয়েছিল। এই তুই কেসে জিতেছিলি না রে? তোর নামে কেস করা হয়েছিল, তুই কেসটা জিতেছিলি না? তাহলে হাত পা ধরে এরকম করে জোর করে আপত্তি মিনিত করেছিলি কেন হাটে বাজারের দাদাকে? তারপরে কেসটা কেন তোলালি? তুই তো জিতবি। তোর তো তাহলে হেটার্স তোকে হেট করে, মানে এখন যেমন আমি হেটার্স ওয়াইটিতে তোকে হেট করছি, তার মানে আমি তোর পেছনে লাগছি, তোর শত্রু, তোর নামে বানিয়ে বানিয়ে বলছি। কিন্তু তুই তো তোর জানিস তোর কি আছে না আছে, তুই কেন শো করতে পারছিস না? নাকি তুইও বৌদিও যে বললাম না, বৌদি প্রশাসনের কাছে দিয়েছে, তুই কোর্টে জমা দিবি তোর ডকুমেন্টস কোর্টে জমা দিবি। তুই খেলতে আসিস না কিন্তু, বলে দিচ্ছি। তুই কাকে থ্রেট করছিস আর তুই কাকে কথাগুলো বলছিস? আবার কি বললি যে আমার ভিডিও কারো খারাপ লাগলে আমার কিছু বলার নেই। তোর ভিডিও খারাপ ভালো কেউ বিচার করতে আসেনি। তুই যেটা বলবি, তুই যেটা দেখাবি সেটার বিরুদ্ধে কথা বলবো। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। আর তুই কে বলার সেটা? কার ভালো লাগবে কার খারাপ লাগবে? এর আগের দিন একটা কথা বলেছিস, তুই আমার ভিডিওতে নাক গলাতে আসিস না, তো আমি যেমন ইচ্ছা করতে পারি। তুই নাকটা গলাবি কোথা থেকে? তোকে নাক গলানোর স্পেস আমি দিই, তুই নাক গলাবি? তুই দে প্রমাণ দে, তুই প্রমাণ দে। তুই আজকে মাঠে বসে ভিডিও করছিস, অথচ তুই কালকে আমার ভিডিও আসার পরে তুই ফেসবুক থেকে ওটা সরিয়ে নিয়েছিস। তুই এইখানটা টিচ এতখানি কতগুলো টিচ করেছে, তোর ওটি হয়েছে, ওটা কোথায় গেল রে? তোর তো ওটি হয়েছে, তুই আজকে মাঠে গেলি কি করে? তোকে দেখে কেউ বলবে আজকের ভিডিওতে তুই অসুস্থ? আবার তুই কি বললি যে যেমনই থাকুক না কেন সবারই ইচ্ছে করে একটু মজা করতে, আনন্দ করতে, হাসি মজায় থাকতে, একটু ঘোরাফেরা, নিজেদের মতো করে নিজেদের মানে আনন্দটা উপভোগ করতে, মানে মস্তি করতে যেটাকে বলে, ফুর্তি করতে যেটাকে বলে। তো আমিও সেটা করেছি, আগেও করেছি, এখনো করছি। তাহলে তুই যদি ফুর্তি করছিস, মস্তি করছিস, মজা করছিস, আর সেই ফুর্তি মস্তি মজাটা আমাকে বার করে আনতে হচ্ছে, তুই তো সেই মজাটা এখানে দেখাচ্ছিস না। তুই তো এখানে শুধু তুই মরে যাবি, থাকবি না, বাঁচবি না, বৌদির মতো। সব শেষ, সব শেষ, সব শেষ। তুই সেই নাটকটা শুরু করেছিস, বুঝতে পেরেছিস? তাহলে পরে সেই ফুর্তিটাও এখানে দেখাতিস, তাহলে বুঝতাম যে না ঠিক আছে, তুই তো সবটাই দেখাচ্ছিস। তাহলে তোর যদি ফুর্তিই থাকে, তুই যখন ফুর্তি করছিস তার মানে তুই ভালো আছিস। তাহলে তোর এই যে তোর রোগটা, এই যে তোর রোগ তুই দেখাচ্ছিস আমি শেষ হয়ে যাব, তার মানে এই রোগটা হচ্ছে কি তোর ডুপ্লিকেসি, তাই তো? মানে তোর এই রোগটা হচ্ছে ব্যবসায়িক ধান্দা, তার মানে তুই মজা ফুর্তি করছিস। তোমরা আমাকে বলো, ক্যান্সার পেশেন্ট যেই বাড়িতে আছে, ক্যান্সার যার এরকম একটা মেজর স্টেজে আছে, যে বাঁচবে কিনা সে নিজেই জানে না, ডক্টর তাকে কোনো অ্যাসুরেন্স দেয়নি ওর কথায়, সেই পেশেন্ট ফুর্তি আসবে তার ভেতরে? পেশেন্ট পার্টি বাড়ির লোকেরা ফুর্তি আসবে ভেতরে, তাদের ভেতরে তখন একটা জিনিসই কাজ করবে, আমার পেশেন্টকে বাঁচাতে হবে। ও আগেও ফুর্তি করেছে, এখনো ফুর্তি করছে, করবি তো? তোর ফুর্তি গ্লাস ভর্তি, আমি তো সেটা বলেই দিয়েছি।
ভুল বললাম? নে এর প্রমাণ দে, নে এর প্রমাণ দে। আর কি কি প্রমাণ দিবি? নে প্রমাণ দিতে পারিস না, তোরা শুধু মুখে কথা কেন বলিস? তোরা একটু প্রমাণ দে। প্রমাণের কথা বললে তোদের ভিডিও ডিলিট হয় কেন? প্রমাণ দে দেখি, তোদের এত ক্ষমতা, তোরা প্রমাণ দে। সেই বেলায় কি একবারে এরকম কচু, তাই না? কোনো প্রমাণ নেই। তারপর কি বললি যে আমি একটা বিয়ে বাড়িতেও যাই না, কারণ আমার একটাও সোনা নেই, আমি গায়ে কি দেবো? বিয়ে বাড়িতে এখনকার দিনে মানুষজন মানে নিজের বাড়ির মধ্যে অনুষ্ঠান না হলে এখন সোনা পরে কেউ যায় না বিয়ে বাড়িতে। প্রচুর ইমিটেশন আছে, আর তোর তো অহরাও ইমিটেশন আছে, আমরা তো দেখেছি তুই সেজেছিস যখন। আর তোর সোনা নেই, তুই একটা করে সোনার জিনিস বিক্রি করে তোর ট্রিটমেন্ট স্টার্ট করেছিস। হ্যাঁ অবশ্যই, রোগ থাকলে মানুষ সেটা করে, এটার মধ্যে আমি বলছি না যে তুই করিসনি, করেছিস। তা বলছি কি, এই যে তুই আজকেও শর্টসের মধ্যে দেখালি যে কানের, মেয়ের কানের আগেও বিক্রি করেছিস একই কানের, আজকেও বিক্রি করলি সে একই কানে, বুঝেছিস? বিক্রি করে আবার কিনেছিলে, আবার বিক্রি করলি। যাই হোক, তোর হাতে যে দুটো রিং রয়েছে ওই দুটো তো বিক্রি করিসনি, করেছিস। এবার বলবি একটা গোমেদ, আরেকটা হচ্ছে গিয়ে মুক্ত। তো সেই গোমেদ আর মুক্ত পরা আছি, সোনা দিয়ে পরা আছি, তো সেটা আমি কি করে খুলবো? ওটা তো আমার শরীরের জন্য দেওয়া। গোমেদ মুক্ত আমিও পড়েছি, কিন্তু আমি তখন সিলভার দিয়ে পড়েছি। আমার বাবার ক্ষমতা ছিল না সোনা দিয়ে পড়ানোর, তাই আমি সিলভার দিয়ে পড়েছিলাম। তো তুই তো সিলভার দিয়ে পড়েছিস, তুই তো গোল্ড দিয়ে পড়েছিস। তা যখন আমার জীবনের থেকে নিশ্চয়ই গোমেদ মুক্ত বা সেই গোল্ডটা বেশি হবে না? মেয়ের সব জিনিস, মেয়ের রূপটাও পর্যন্ত তুই বিক্রি করেছিস নাকি? তুই নিজে বলেছিস। তোর হাতে দুটো সোনার আংটি কোথার থেকে আসছে রে? কোথার থেকে আসছে? ঠকবাজি, জোচ্চুরির জায়গা পাও না। গা ভর্তি সোনা ছিল তোমার, সেই সোনা নিয়ে সবারই একটা সময় ছিল রোগ ভোগ থাকলে অনেকেরই সব শেষ হয়ে যায়। অনেক মানুষ আছে যাদের ভিটে মাটি কিচ্ছু নেই, সেটুকুও শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, মানে বলতে চাই, কিন্তু বলাটা কতটা ঠিক হবে জানি না। আমি যখন ফার্স্ট টাইম ইয়ের থেকে আসি, ব্যাঙ্গালোর থেকে আসি, আমি ব্যাঙ্গালোরে গেছিলাম কি মাসে গেলাম? জুন মাসে জুলাইতে না? হ্যাঁ জুলাইতে গিয়েছিলাম। জুলাইয়ের 20-22 তারিখ নাগাদ আমি গেছি। আমি 11 দিন ছিলাম, 12 দিনের দিন আমি মানে 11 দিনের দিন আমি টিকিট কাটি ফ্লাইটে, 12 দিনের দিন আমি আসি বাড়িতে। তো তারপরে জুলাই আগস্ট মাসটা, মানে ওই সময় আমার এক ধাক্কায় 12 লাখ টাকা বেরিয়ে যাবে, মানে আমার তো নয়, আমার হাজব্যান্ডের এক ধাক্কায় ওই 11 দিনে। এবার যখন আমরা বাড়িতে আসি একটা মাস পরে, সেপ্টেম্বরের ঠিক 2 তারিখ আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। রাত্রি 12টার পর থেকে এত বমি করছে আর এত বুকে ব্যথা হচ্ছে, এমনিতেই ওর ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে। এবার ওই রাতে ডাক্তার নেই, আমাদের লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে ওর ইসিজি করিয়ে প্রপটিও করলো, করে ওরা বললো যে ওর ইয়ে হয়েছে, স্ট্রোক হয়েছে। যা এবার স্ট্রোক হয়েছে ওই রাত্রিবেলা, ওরা ছুটিও মানে ইয়েও দিচ্ছে না, রেফারও করছে না, বলছে মাইনর একটা স্ট্রোক হয়েছে। এবার সেদিন ছুটি দেয়নি, পরের দিন ওরা ইকো করতে বলেছে, আরও কী কী টেস্ট বলেছে, সেগুলো হসপিটাল থেকে হয় না, আমরা প্রাইভেট থেকে করালাম। করিয়ে দেখছি ওখানে শুধু অক্সিজেন দিয়ে রেখেছে, স্যালাইনও দেয়নি, দিয়ে রেখেছে। এবার আমি তো ওখানে রাখবো না, ওই সময় আমি নিজে অতটা অসুস্থ, আর আমার কি পরিস্থিতি ফিনান্সিয়াল বোঝো। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ওখানে ও পরের দিনটা স্টে করলে, তারপরে আরও 4-5 দিন ওরা রাখবে, কিন্তু কি ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমি স্যাটিসফাইড নই। কারণ ও এত বেশি টেনশন নিয়ে ফেলেছিল আমাকে নিয়ে, আমি কয়েক মাস ধরে এরকম ছিলাম, তো সেই টেনশন থেকে ওটা হয়েছে। আর ওরা বলছে স্ট্রোক স্বাভাবিক ভয় লাগে। তো আমি আর আমার ভাই দুজনে মিলে ডক্টরের সঙ্গে, রাত্রিবেলা ডক্টর মানে সন্ধ্যার সময় চেক আপ করে বেরিয়ে গেছে রাউন্ডের থেকে, তারপরে গিয়ে আর্গুমেন্ট করে রীতিমতো বন্ডে সাইন করিয়ে আমার পেশেন্টকে নিজ দায়িত্বে আমি বাড়িতে নিয়ে আসি। পরের দিন সকালবেলা আমি আরএনটে করে নিয়ে যাই, আরএনটে করে সিট পাই না, ওখান থেকে বুকিং করি বিএম বিল্লাতে নিয়ে যাই, এবং ওখানে অ্যাডমিট করা ডক্টর সব্যসাচী পলের আন্ডারে আমি ওকে রাখি। ওকে সেখানে আবার, এবং প্রথম দিন ওকে নিয়ে যাওয়ার সাথে সাথে 75,000 আমাকে ডিপোজিট করতে বলে। ওর কার্ড আমার কাছে ছিল, ওকে তো অ্যাডমিট করে সিসিইউতে নিয়ে নেয়, আমি ওই কার্ড থেকে 75,000 ডিপোজিট করি। যাই হোক, পরের দিন ওকে এনজিওগ্রাফি করবে, এই সমস্ত কিছু করবে, অনেক কিছু রুলস আমি সব সাইন ফাইন করে দিয়ে রাত্রিবেলা বাড়ি এসেছি। গাড়ি যেহেতু ছিল আমাদের সঙ্গে, অসুবিধা হয়নি। সকালবেলা সকাল 7টায় আমি সবে ভোরবেলা উঠে গেছি, লোকজন আসছে আমার বাড়িতে। তো ওই টাইমে আমাকে নার্সিংহোম থেকে ফোন করে বলছে আজকে ইমিডিয়েট 1,20,000 টাকা ডিপোজিট করতে হবে, তা নাহলে এনজিওগ্রাফি হবে না। এখান থেকে আমি যাবো অতটা দূর, বুঝতে পারছো? আর 1,20,000 টাকা আমার, ও যদি অ্যাডমিট না থাকতো ওর কাছে কোনো ব্যাপার ছিল না, ও যে কোনো লোকের কাছে গিয়ে দাঁড়ালে বা ব্যাংকে গিয়ে দাঁড়ালে ওকে 5, 7, 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ওকে লোন দেবে। ওর অ্যাসুরেন্স আছে, ওর আইডি কার্ডও লাগবে না, কারণ জানে ওরা যেহেতু স্যালারি ব্যাংক।
মানে স্যালারি অ্যাকাউন্ট, কিন্তু আমাকে কে দেবে? আমাকে 2 টাকাও কেউ দেবে না। ওই মুহূর্তে আমি কি করব, আমি যেই বাড়িতে আগে যে বাড়িটায় রেন্টে ছিলাম, ওই জেঠু খুব ভালোবাসতো, ওই বাড়িতে আমি 10 বছর ছিলাম, ওই জেঠুকে নিয়ে মধুতে যাই আমি। আমার কিছু অর্নামেন্টস 2 লাখ টাকার মতো ওখানে বন্ধক রেখে 2 লাখ টাকা নিয়ে এসে আবার আমি আমার বাবা ওই জেঠু মিলে গাড়ি ভাড়া করে আমরা আবার বিএম বিল্লাতে যাই এবং আমি টাকাটা ডিপোজিট করি। তবে যেহেতু জব করে সেন্ট্রাল গভর্নমেন্টের, আমাদের একটা মেডিকেলের ব্যাপার থাকে অফিস থেকে, কিন্তু আমরা নর্থ 24 পরগনার মধ্যে থাকি বলে আমরা না এএমএ ডক্টরের অথরাইজ করে, মানে আমাদের সিজিএস এর কার্ড নেই, মানে অথরাইজ দিয়ে আমাদের যেতে হয়। কিন্তু ওর অফিস স্টাফরা এত, তখনও ওর কলকাতাতে পোস্টিং ছিল, দিল্লিতে ছিল না, এত ভালো, তারা সাথে সাথে লেটার আমাকে ওই বিএম বিল্লাতে এসে দিয়ে গেছে। আমি কিন্তু টাকা অলরেডি দিয়ে দিয়েছি, তারা এসে দিয়ে গেছে এবং ওর এক কলিগ তার নিজের এটিএম কার্ডটা আমায় দিয়ে গেছে যে বৌদি তুমি কেন অর্নামেন্টস দিয়েছো, তুমি আমাকে বলতে, আমি তোমাকে কার্ড দিয়ে আসতাম বাড়িতে গিয়ে, কিন্তু সেটা তো বলতে পারি না, আর ওর পারমিশন ছাড়া আমি পারি না এগুলো করতে। যাই হোক, মেডিকেলটা জমা দেওয়ার পরে আমরা টাকা পরে রিটার্ন পাই, 6-7 দিন পরে আমাদের রিটার্ন করে দেয় এবং ঈশ্বরের অসীম কৃপায় ওর এনজিওগ্রাফির প্রয়োজন হয় না। সব্যসাচী পল বেসিক কিছু টেস্ট ওখানে উনি নিজের হাতে করেন এবং করে বলেন কিচ্ছু হয়নি, কোলেস্ট্রলটা একটু বেড়ে গেছে, যার জন্য বমিটা হচ্ছিল, পেইনটা হচ্ছিল, কালকে থেকে আপনি অফিস জয়েন করতে পারবেন, আপনার কিচ্ছু হয়। তো আমরা কি করি না, তারপরে বাড়ি আসার পরে ও আমাকে 6-7 দিন পরে গিয়ে তারপরে ও আমাকে সেই অর্নামেন্টসটা ছাড়িয়ে এনে দিয়েছে। তো এটার মধ্যে এমন কিছু নেই, অসুস্থ হলে আজকে যদি আমার এমন কোনো রোগ ধরা পড়ে যেখানে আমাকে 10 লাখ টাকা এখন এই মুহূর্তে, তখন খরচা করেছে, এই মুহূর্তে আমি পারবো না, 5 লাখ টাকা পাচ্ছি না বলে আমি আর ব্যাঙ্গালোরে যেতে পারছি না। তো দরকার যদি হয় আমাকে আবারও আমার সব দিতে হবে, সব আমাকে আবার বন্ধক রাখতে হবে, কিছু করার নেই। তো এইভাবে আগে তো বাঁচবো, তো তারপরে তো তুই অনেক ডোনেশন পেয়েছিস, এখনো পাচ্ছিস, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কথাও তুই বললি, যে ওটা তো আমি এমনি বলেছিলাম, আগের কথা তো তুই সেদিন বলিসনি, ভিডিওটাতে ডিলিট করেছিস। তুই তখন বলেছিলি যে এখন তোকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাহায্য করছে, তুই তাদেরকে ব্লক করিস নি, তুই কেন রুমিলা আন্টিকে ব্লক করবি? আর তুই তো রুমিলা আন্টিকে ব্লক করেছিস রে, তুই তো রুমিলা আন্টিকে ব্লক করেছিস, কারণ তুই ব্লক করেছিস আমার ভিডিওর পরে গিয়ে, তুই ভিডিও করেছিস তখন গিয়ে তুই রুমিলা আন্টিকে আবার ব্লক থেকে, মানে হাইট থেকে তুলে দিয়েছিস। তারপর থেকে রুমিলা আন্টি তোর ভিডিও দেখতে পারে, তিনি এসে না আমাকে সব প্রমাণও দিয়েছে এবং পরে আমার কমেন্টসও করেছে, সেটা নিয়ে আমি ভিডিও করেছি। আর তুই স্ট্রোক নিয়ে যে কথা বললি না, যে স্ট্রোক হলেও তোমরা বলবে স্ট্রোকটাও দেখাতে হয়, আবার না দেখালেও বলবে তুমি তো দেখালে না, তোর তো স্ট্রোক নিয়ে তোর বড় ভিডিও করেছে রে, তোরা তো খেলেছিস। এবং আমরা সেই ভিডিও দেখার পর দেখলাম তোর প্রিভিয়াস স্ট্রোক হয়েছিল যখন তোর কেমো চলছে। কি রে পূজা, মিথ্যা কথা বলেছি? যখন তোর ক্যান্সার ধরা পড়েছিল, এনআরএসে ভুলভাল ট্রিটমেন্ট করেছে, ওটি করেছে, তারপরে কি তোর স্ট্রোক হয়েছে, তুই সেটা নিয়ে এখন কেন খেলছিস? দেখ, তুই যেটা নিয়ে খেলছিস, তুই সে আগের রোগ নিয়ে খেলছিস, তুই নিশ্চয়ই এখানে তোর আগের ঘটনার পুনরাবৃত্তি করতে আসিস না। আমরা তোর আগের সবটা জানি, সবাই জানি, যার জন্য তোকে সার্ভাইভার বলি। তবুও বলছি, তুই যদি আগের ঘটনার পুনরাবৃত্তি এখানে ঘটাবি, করবি, মানে সেটাই যদি বলবি, আমাদের জানাচ্ছিস তোর কি কি ছিল, তাহলে পরে তুই ক্লিকবেট খেলছিস, থাম্বনেলে হাতকি খেলছিস, খেল, ওখানে লিখে দিবি যে এটা আমার অতীতের ঘটনা বর্ণনা করছিস, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না, বুঝেছিস? আর যদি তুই অতীতের ঘটনায়, যেমন তুই স্ট্রোক বললি বলে আমি বললাম, তুই যখন অতীতের ঘটনায় বর্ণনা করছিস না, তাহলে পরে স্ক্যানারটা এখন কেন দিয়েছিস? তখন তো তুলেছিস স্ক্যানার দিয়ে টাকা, এখন তো তোর নেই, সেই তোর তো ওটা অতীত হয়ে গেছে, তাহলে এখন কেন স্ক্যানার দিচ্ছিস? এর উত্তর দিয়ে যাস, ঠিক আছে? এর উত্তরটা দিয়ে যাস, স্ক্যানার কেন দিচ্ছিস? আর একটা ভিডিও তোর দেখি, তুই কেস নিয়েও কথা বললি যে কেসও হয়েছিল, করবো, কেস তো আবার হবে এবার, তখন তুই ক্যান্সারের পেশেন্ট হয়েও তুই প্রমাণ দিতে পারিসনি, তোকে হাতে পায়ে ধরতে হয়েছিল, হাটে বাজারে দাদার পায়ে পড়ে তারপরে কেস তুলতে হয়েছিল কল্যাণী কোর্ট থেকে। কি রে, মিথ্যা বললাম? কালকে কথা বলেছি আমি দাদার সঙ্গে, অনেকক্ষণ কথা হয়েছে, আমি তো আমার ভিডিও দেখার পরেই তো তুই ভিডিও নামিয়েছিস, আজকের ভিডিও তো সেখানে নিশ্চয়ই দেখেছিস, নামটাও বলে ফেলেছি ভুল করে একবার, দেখেছিস না? তার মানে বুঝতে পারছিস তো আমি কোথা থেকে, মানে কত দূর অব্দি চলে গেছি আমি, বুঝেছিস তো? তাই খেলবি একটুখানি কম বুঝে শুনে খেলবি, আর কে কত দেবে, সবাই বাড়ির লোকও মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বাড়ির লোক স্বাভাবিক, মানে একটা পেশেন্ট তার পেছনে দৌড়াদৌড়ি, তার পেছনে খরচ, সেটা হয়, কিন্তু তোর বাড়ির লোক অতিষ্ঠ হচ্ছে না, কারণ তুই তো তাদেরকে প্রচুর দিচ্ছিস, স্ক্যানার দিয়ে প্রচুর টাকা তুই আর্ন করে তাদেরকে দিচ্ছিস, মানে আর্ন বলাটা ভুল, মানে ব্যবসা করে তুই তাদেরকে দিচ্ছিস। তোর এই মুহূর্তে রোগটা নিয়ে তো কথা না বলে তুই সেই অতীতের রোগ নিয়ে তুই কথা বলছিস, তুই সব অতীতের রোগ নিয়ে কথা বলছিস, আর বলছিস হেটার, ভালো লাগলে দেখো, না লাগলে দেখো না, ব্লক করে দাও, স্কিপ করে যাও, কেন রে? এটা কারো নিজস্ব প্রপার্টি নয়। তুই যদি ভিডিও দিস, আমার চোখ আছে, আমি তো দেখবই, তুই যদি নোংরামি করিস তোকে তো আমি নাঙ্গা করবই,
বুঝতে পারছিস তো? তুই আমাকে হেটার্স বল, ভিলেন বল, যাই বল, আর সব হেটার্সটা শুধু তোর পেছনেই লাগে, তাই না? এখানে আরো অনেক মানুষ, যেমন দেখ ইন্দ্রাণী, ওর হাজবেন্ড অসুস্থ ছিল, কই ওকে নিয়ে তো কেউ নেগেটিভ ভিডিও করেনি, করেছে? কিংবাই লাইফস্টাইলের ভাইটা যখন চলে গেছে তার আগে পর্যন্ত যত ভিডিওস হয়েছে ওদের নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করেনি তো? কই এদেরকে তো সবাই সাহায্য করার জন্য এসে উঠে পড়ে লেগেছে, কি করে সাহায্য করে এদেরকে বাঁচিয়ে ফিরে আনবে। তোর পেছনে সব হেটার্সরা লাগে, তখনও লেগেছিল, এখনো লাগে। কেন রে? কেন? কিসের জন্য? আর তার কোনো মোক্ষম জবাবও তোর কাছে নেই। তোর হাতে পায়ে ধরতে হয়, আর ভিডিও ডিলিট করতে হয়, পোস্ট ডিলিট করতে হয়। ডিলিট কেন করিস? তাহলে তুই সব কিছু ডকুমেন্টস এখানে শো কর। আর তুই বললি না আমি কাউকে ব্লক করি না, আমি তার প্রত্যক্ষ প্রমাণ। তোকে কালকে যে তোকে নিয়ে আমি ভিডিওটা করলাম, তুই কালকে ফেসবুক থেকে আমাকে ব্লক করেছিস। আমি আজকে মেসেঞ্জারে যে আমাকে পাঠিয়েছে ওই পিকটা দেখার পর আমি না বুঝতে পারিনি, আমি ভেবেছি মনে হয় ওটা ও ফেসবুকে দিয়েছে। আবার ফেসবুকে দিয়েছে, এই পোস্টটা ফেসবুকে করেছে এবং লিখেছে তাড়াতাড়ি দেখে নাও ইউটিউবে গিয়ে। বুঝতে পেরেছো? মানে এমনভাবে থাম্বনেলটা করা তো মানে মানুষ মানে ভয় পেয়ে যাবে, কি রে এটা লিখেছিস না, তাড়াতাড়ি দেখে নাও ভিডিওটা ইউটিউবে গিয়ে। কি করে দেখলাম বলতো আমি? তুই তো বোকা, তোর বললাম না তুই যদি ডালে ডালে চলিস আমি পাতায় পাতায় চলি। তুই ভেবেছিস যেহেতু আমার অ্যাবাউট সেকশনে লিঙ্ক দেওয়া আছে আমাকে তো খুঁজে বার করা কোনো ব্যাপারই না। তুই ভেবেছিস ব্লক করে দিলি ডিম্পি লাইফস্টাইল থেকে আমি ফেসবুক থেকে রিলিফ পেয়ে গেলাম? না রে, আমার অফিসিয়ালি একটা আইডি, আনঅফিসিয়ালি অনেকগুলো পেজ আছে। যেমন ইউটিউবে বৌদি আমাকে হাইড করেছে তো কি হয়েছে, আমার আরো আইডি আছে। তোরা খুব বোকা, আমরা কন্ট্রোভার্সি করি রে, আমরা সব গুছিয়ে নিয়ে এখানে বসি। আজকে এইটুকু তোর জন্য এক্সপোজ করেছি মাত্র, আসল তো কিচ্ছু বলিনি। আর তুই বলি না আমার রোগের জন্য অনেক খরচ হয়েছে, ডেফিনেটলি খরচ হয়েছে, বাড়ির লোকেরই তো খরচ হবে, কিন্তু খরচ হয়েছে, খরচের বেশিটা তুই পেয়েছিস, সেটা তোর খরচও হয়নি, পুরোটা তোর খরচ হয়নি, প্রচুর তুই পেয়েছিস। তুই শুধু একটু প্রমাণ দেখা, তুই শুধু প্রমাণ দেখা। তোর 16 লাখ টাকা এর আগের বার খরচা হয়েছিল, নিশ্চয় সমস্তটা তোর কাছে আছে। এস্টিমেট তো দিয়েছিল সিএমসি থেকে, সেই এস্টিমেটটা তুই এখানে তুলে দে। আর এই মুহূর্তে তোর ব্রেস্ট ক্যান্সার, ফাইব্রয়েড, স্টোন, টিউমার দাঁতে, সেইগুলো তুই তুলে দে। শুধু এইটুকু দেখা, তোকে কথা দিচ্ছি, তোর পা ধরে তোর বাড়িতে, চুচুড়ায় তোর বাড়ি, সব জানি। চুচুড়া কোন ক্লাবের পাশে তোর বাপের বাড়ি সেটাও জানি। দেখ এত আমি বললাম না, তুই এই মুহূর্তে কি করছিস সেই খবর আমার কাছে থাকে। তোকে বললাম না, তুই আর কত আমার মুখ খোলাবি রে, কত মুখ খোলাবি বল? 23,000 টাকা লোন দিচ্ছি, দিতে হয়তো হবেই। তোর 1.5 বছর আগে ট্রিটমেন্ট হয়েছে, তুই এত টাকা ডোনেশন পেয়েছিস, সেই ট্রিটমেন্টের লোন তুই এখনো দিচ্ছিস। তুই কাকে বোঝাচ্ছিস? কাকে বোঝাচ্ছিস তুই? তুই লোনটা তোর কিসের জন্য নিতে হয়েছে? কিসের জন্য তোর লোনটা? তোর ফ্রিজ, কুলার আর টিভির জন্য এত টাকা লোন লাগেনি, বাকি লোনটা কিসের জন্য তোর নিতে হয়েছে? হ্যাঁ, তোর রোগের পেছনে অনেক টাকা লেগেছে, তখনও তোর অনেক টাকা লোন করতে হয়েছে, তোর মা জায়গাও বিক্রি করেছে, সেটাও আমি বলেছি যে তোর খরচা অনেক হয়েছে, কিন্তু তুই অনেক টাকা পেয়েছিস। এবার তোর নিজস্ব খরচা তো আগে হয়েছে, আগে তো নিজেকে আমার খরচা করতে হবে, তোর নিজস্ব খরচা প্রচুর হয়েছে। তুই বললি 9 নম্বর কেমো থেকে আমি ডোনেশন পাওয়া শুরু করেছি, তার আগে পর্যন্ত পুরো জার্নিটা তোর, অবশ্যই তুই লোন তুলেছিস, কিন্তু তুই বলতো, তুই একটু প্রমাণ দিয়ে বলতো এই মুহূর্তে তোর লোনগুলো কেন চলছে। আমি তো শুধু একটু ঝলক দিয়েছি যে এই কারণেও কিছুটা লোন নিয়েছে, বাকিগুলো তো বললামই না। যদি বলি না অনেক বড় কিছু হয়ে যাবে। আরও শুধু এইটুকু না, শুধু এইটুকু না, তুই যে আরো কি কি করেছিস, তুই কি কি করেছিস, শুধু একটা ছোট হিন্টস দিই তোকে। হ্যাঁ পূজা, ভিউয়ার্সরা বুঝবে না, তোকে দিয়ে যাচ্ছি তোর সাথে। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা, না স্ক্যানারের চুরির কথা বলিনি, আর আমি কিচ্ছু বলবো না, তুই তো বুঝে গেছিস। এবার তুই যদি চাস যে আমি এটাকেও এক্সপ্লেন করে ভিউয়ার্সদের জানাই, তাহলে কিন্তু মাঠে মারা পড়বি, বুঝতে পেরেছিস? আরেকটা কথা বলছি, ক্যান্সার পেশেন্ট, সেই ক্যান্সার পেশেন্ট তুলে দেবো নাকি ভিডিও? ওখান থেকে আমার কাছে ভিডিও এসছে, ক্যান্সার পেশেন্ট তুই স্বামীর পাশে দাঁড়াতে চাইছিস, অন্যের পকেট কেটে তারা কিভাবে জীবনযাপন করে দেব তুলে।
প্রফেশন নিয়ে কথা বললি না? অবশ্যই, যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন তো তোর হাজবেন্ডই চালিয়েছে। আর সোশ্যাল মিডিয়া থেকে আর ক টাকা আসে? ইউটিউবে তোর ভিউজ দেখে আমিও জানি তোর ইনকাম হয় না, সেটা আমিও জানি, প্রত্যেক মাসে ইনকাম পাস না, কারণ আমরাও তো কাজ করি, আমরা জানি কিভাবে ইনকাম আসে। তো আমি জানি পুরো সংসারটা তোর হাজবেন্ডই চালায়, এবং সে কষ্ট করে, অনেক কষ্ট করে। একটা সময় তোর মেয়েকে বুকের মধ্যে নিয়ে বেল্ট দিয়ে ওই ইয়েগুলোতে ক্যারি করে, ব্যাগগুলোতে, তারপরে পর্যন্ত গাড়ি চালিয়েছে যখন তুই অসুস্থ ছিলি। সেগুলোও জানি যে কতটা কষ্ট করেছে তোর বর, সেটাও জানি কতটা ফাইট করেছে। নিউক্লিয়ার ফ্যামিলি হলে এরকমই হয়, আমরা জানি। কিন্তু আমাদের রিলেটিভসরা আছে, তারা হেল্প করে। তোকে কি করেনি? তোর পাশে কেউ ছিল না? আজকে কেন নেই? সত্যি কথা বল না রে। কিন্তু এর বাইরেও আরেকটা জগৎ আছে, সেই জগৎটা নিয়ে এখন আমি একটা কথাও বলিনি। এত ভদ্র দেখাস না, দিনে আমি সতী ভদ্র, আর বললাম না, দেখ আর বলতে বাধ্য করবি না, তুলে দেবো সবটা। আর এই যে বললি না যে কেস হয়েছিল, হেটার্স 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 কি? তোর মতো জালিয়াতের জন্য হেটার্স? তোর মতো জালিয়াতকে কি দরকার জানিস? তখন পায়ে হাতে ধরে কিন্তু তুই কুলকিনারা পেয়ে গেছিলি, কারণ তখন তুই ওই মুহূর্তে ক্যান্সারের রিয়েল পেশেন্ট ছিলিস। এই মুহূর্তে কিন্তু নোস, এই মুহূর্তে নোস তুই। তাই এই মুহূর্তে কিন্তু হাত পা ধরলে কি হচ্ছে? জেলে গিয়েই কিন্তু তোকে ভাত খেতে হবে, বলে দিচ্ছি, যেটা শুরু করেছিস। তাই নোংরামি করিস না। আমি চাই না তুই কাজ করছিস, তুই কাজ কর, তোর ক্ষতি চাই না। তাই জন্য প্রথম থেকে কিন্তু আমি তোর এগেনস্টে যাইনি, তোকে শুধু পয়েন্ট ধরে ধরে গাইড করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি, আলটিমেটাম দিয়েছিলাম যে এগুলো করিস না। তুই প্রচণ্ড বারবারত্ব করেছিস, না এফবিতে করবি না ওয়াইটিতে করবি, এই ধরনের কোনো পোস্ট তুই করবি না। তুই ভদ্রভাবে ভিডিও কর, তোর যেটা হয়েছে তুই সেটা বল, তুই সেটা নিয়ে মানুষের কাছে বল যে আমার দরকার, আমাকে দাও। সত্যিটা বলে তুই নে, কারণ তোর সত্যিটা আমি জানি। আর যদি তুই মিথ্যেটা দিয়েই খেলবি তো তোকে প্রমাণ এখানে দিয়ে যেতে হবে। প্রমাণ দেখিয়ে মিথ্যে নিয়ে তুই স্ক্যানার একবার কেন, তুই 24 ঘন্টায় 24টা রে, 24 দুগুণে 48টা রে, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোকে প্রমাণ দিতে হবে। শুধু এইটুকু বলে গেলাম, ভেবে রাখ, লাস্ট আলটিমেটাম। কালকে থেকে আর এই আলটিমেটামটুকু ডিম্পল লাইফস্টাইলের তরফ থেকে আসবে না, কারণ তুই খুব ভালো করে জানিস। আগের ভিডিওটা আরেকটু ভালো করে দেখ, শুধু হাটে বাজার বলেছি তাই না, নাম সহ বলেছি, ভালো করে দেখ। বন্ধুরা এটুকুই বলার ছিল, ছোট ভিডিও করবো বলেও বড় হয়ে গেছে। যাই হোক, দেখে বুঝতেই পারছো সত্যি শরীরটা খুব খারাপ। আর আমার বড় চলে এসছে, একটু চা করে দিই, আমিও চা খাই। সুস্থ থাকো, ভালো থাকো। এখন অনেকটা ভালো আছে, মানে গরম শেকটা দেওয়ার পরে আমার মেয়ে দিয়ে দিয়েছে। আর পেইন কিলার যদি প্রয়োজন হয় খাবো, নাহলে খাবো না, কারণ আমার যেহেতু একটু কিডনির সমস্যা, পেইন কিলার তো এমনিই খাওয়া খুব খারাপ। আর আমার বর আনেনি জানো, আমার জন্য বলে দিয়েছি। মেশোকে বললাম এখন যে একটু নিয়ে আসো, কারণ রাত্রিবেলা বাড়াবাড়ি হলে আমি কোথায় যাবো, তখন কি আমি দৌড়াবো আবার হসপিটালে? তো সেই কারণে রাখি, যদি দরকার হয় খাবো, না হলে খাবো না। তো কালকে আশা করি সুস্থ থাকবো, কারণ আমি মেন্টালি ভীষণ স্ট্রং আর সুস্থ থাকার চেষ্টা করি। তো তারপরে আবার কালকে খেলা হবে, ওকে? সবাইকে নিয়ে আজকে এত কন্টেন্ট ছিল আমার, কণিকা ছিল, প্রিয়া ছিল, একটা কন্টেন্টেও আমি কাজ করতে পারলাম না, বুঝতে পেরেছো? মানে পূজা এই মুহূর্তে আমার কন্টেন্ট হবে বুঝিনি, আমি ভেবেছিলাম বিকালে অন্তত একটা ভিডিও করবোই, সেটা প্রিয়া হোক বা কণিকা হোক, কিন্তু হলো না। যাই ও আজকে ভিডিও করলাম, ইন্ট্রো দিনে, যাই হোক ঠিক আছে, দিলাম না, থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে, টাটা।